আচ্ছা, গত ক্লাসের পরে আজকে আমরা যা পড়াবো আর কি, গত ক্লাসে মোটামুটি ভাবে আমরা কি পড়িয়েছিলাম? অ্যানাটমিক প্ল্যান, হ্যাঁ, অ্যানাটমিক্যাল প্ল্যান আর কি, অ্যানাটমিক পজিশন, হ্যাঁ, আর ডিফারেন্ট অ্যানাটমিক্যাল টার্ম। টার্মগুলো কি মুখস্থ করে আসছেন? টার্মগুলো মুখস্থ হয়েছে? ঠিক আছে। আজকে কিন্তু আমরা মোটামুটি এই বেসিক অংশটা শেষ ক্লাস নিব। ঠিক আছে, বেসিক অংশটা শেষ ক্লাস নিব, এরপরে নেক্সট ক্লাস থেকে আমরা রিটেনের পড়া শুরু করে দিব। ঠিক আছে, এতদিন আমরা যা পড়ালাম সবই কি বেসিক বেসিক, ইম্পর্টেন্ট পরবর্তীর জন্য, তাই না? আরেকটা হচ্ছে ভাইবার জন্য। ঠিক আছে, ভাইবাতে এখান থেকে অনেক কোশ্চেন জিজ্ঞেস করা হবে। একেবারে সিম্পলি ভাইবাতে অনেক কোশ্চেন জিজ্ঞেস করা হবে এখান থেকে। ঠিক আছে, অ্যান্টিরিয়র মানে কি, পোস্টেরিয়র মানে কি, এইসব জিনিস অবশ্যই জিজ্ঞেস করা হবে। ভাইটাল অর্গান কয়টি, কোন ভাইটাল অর্গান কোন ক্যাভিটিতে থাকে, ঠিক আছে, এগুলো কিন্তু জিজ্ঞেস করা হবে এখানে। এগুলো আসলে কি মুখস্থ বলতে কি এটা এমন হয়ে যাবে যেমন আমরা কি শরীর সরা মুখস্থ করছি না, ওইটা কি এখন মুখস্থ লাগে? যদি আমার কোনোটা মনেও না থাকে তারপরে লেখার সময় কিন্তু কি চলে আসে, তাই না? এটাকে আপনাকে ওই পর্যায়ে নিয়ে নিতে মনে করতে হবে এগুলো কি আপনার স্বরবর্ণ, অ্যানাটমি বইটা আপনার স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ বানাইতে হবে। ঠিক আছে, হ্যাঁ, এটা যে মুখস্থই করতে হবে এমন কিছু না, বাট এটাকে এমন ভাবে রাখতে হবে যেন এটা কি মুখস্থের মতোই থাকে। ঠিক আছে, অনেককে যদি আমরা জিজ্ঞেস করি যে ব্যঞ্জন বর্ণগুলোর নাম বলেন, সবাই সবগুলো বলতে পারবে না, কিন্তু লেখার সময় কিন্তু সবগুলাই কি ইউজ করতেছে, তাই না? এটাই বিষয়টা এরকমই হবে। আচ্ছা, আজকে আমরা যেগুলো পড়বো, দুইটা বাকি ছিল না আমাদের, স্ট্রাকচার অফ হিউম্যান বডি, তাই না? আরেকটা হচ্ছে কি সিস্টেম। তাহলে একটা হচ্ছে স্ট্রাকচার অফ হিউম্যান বডি, আরেকটা হচ্ছে সিস্টেম। তাহলে প্রথমে আমরা স্ট্রাকচারে যাই। ঠিক আছে, দেখেন আপনাদের বইয়ের প্রথমে একটা চিত্র দেওয়া আছে, বইয়ের একদম ফার্স্ট পেজে। ঠিক আছে, একটা চিত্র দেওয়া আছে, চিত্রটাকে কি বলতেছি আমরা? স্ট্রাকচারটা। দেখেন এখানে আমরা একটা জিনিস বলে দিচ্ছি যে আমাদের বডির স্ট্রাকচারটা যদি আমরা চিন্তা করি, আমাদের বডির স্ট্রাকচারটা যদি আমরা চিন্তা করি, তাহলে কিন্তু আমরা স্পেসিফিক ভাবে বুঝবো আসলে আমরা কি দিয়ে তৈরি। কারণ স্ট্রাকচার মানে কি ক্ষুদ্র ক্ষুদ্র অংশে আপনাকে আমরা বিভক্ত করে নিব। ঠিক আছে, তাহলে স্ট্রাকচারটা যদি আমরা চিন্তা করি, প্রথমে আমরা ধরে নিচ্ছি যে আমাদের একটা হিউম্যান বডি, কি হিউম্যান বডি। ঠিক আছে, তাহলে এটা একটা হিউম্যান বডি, আমরা একেবারে লাস্টের দিকে আসতেছি, এটা একটা কি অর্গানিজম। ঠিক আছে, এই যে হিউম্যান বডিটা, এই হিউম্যান বডির ভিতরে কতগুলো আলাদা আলাদা সিস্টেম আছে। যেমন আমি একটা সিস্টেম দিয়ে নিঃশ্বাস নিচ্ছি, একটা সিস্টেম দিয়ে খাবার খাচ্ছি, তাই না? একটা সিস্টেম দিয়ে প্রস্রাব ত্যাগ করতেছি। তাহলে যে সিস্টেম দিয়ে নিঃশ্বাস নিচ্ছি সেই সিস্টেম দিয়ে কিন্তু প্রস্রাব ত্যাগ করতেছি না, তাই না? তাহলে প্রত্যেকটা সিস্টেম বডিতে আলাদা আলাদা কাজ করতেছে। এরকম 10 থেকে 12টা সিস্টেম দিয়ে কি আমাদের হিউম্যান বডি ওভারঅল তৈরি। তাহলে টোটাল হিউম্যান বডিটা কি দিয়ে তৈরি যদি আমি বলি, তাহলে হিউম্যান বডিটা কি কতগুলো সিস্টেমের সমষ্টি, তাই না? সিস্টেম মানে কি তন্ত্র। তাহলে কি কতগুলো তন্ত্রের সমন্বয় গঠিত হচ্ছে কি আমার হিউম্যান বডি। ধরেন আমি ধরতেছি 10টা সিস্টেমের সমন্বয় গঠিত হচ্ছে কি হিউম্যান বডিটা। তাহলে হিউম্যান বডির আলটিমেট কি একটা কালেকশন অফ 10 সিস্টেম, তাই না? 10টা সিস্টেম মিলেই কি আমার বডি, হিউম্যান বডিটা। তাহলে আমরা স্ট্রাকচার থেকে একটু কি আরো একটু সহজ স্ট্রাকচারে চলে আসলাম। এখন কথা হচ্ছে এই সিস্টেমগুলো কি দিয়ে তৈরি। সিস্টেমগুলো প্রত্যেকটা সিস্টেমে কি আছে? একাধিক অর্গান আছে। তার মানে প্রত্যেকটা সিস্টেম তৈরি কি দিয়ে? অর্গান দিয়ে। দেখেন আমি যদি এই যে রেসপিরেটরি সিস্টেমের কথা চিন্তা করি, ডাইজেস্টিভ সিস্টেমের কথা চিন্তা করি, তাহলে দেখেন ডাইজেস্টিভ সিস্টেম মুখ, ইসোফেগাস, স্টোমাক সবগুলো আলাদা আলাদা অর্গান না? এই সবগুলো অর্গান একই কাজ করে। সবগুলো অর্গান কি কাজ করে? একটা কাজ করে, সেটা কি খাবার ডাইজেশনে সাহায্য করে। আবার আমি যদি কি রেসপিরেটরি ট্র্যাকে যাই, রেসপিরেটরি ট্র্যাক কই লাংস, এই যে লাংসের কথা চিন্তা করেন, তাহলে এখানে দেখেন ট্র্যাকিয়া আছে, ব্রঙ্কাই আছে, লাংস আছে, এই সবগুলো মিলে কি করে? একটা কাজই করে। কি কাজ করে? শ্বাস প্রশ্বাসের মানে অক্সিজেনটাকে রক্তে ঢুকায়, কার্বন ডাই অক্সাইডটাকে বাইরে পাঠায়। আবার আমি যদি কিডনি থেকে শুরু করি, তাহলে কিডনি থেকে নিচের দিকে যেখানে যাব সবগুলা কি প্রস্রাব তৈরির কাজ করবে। তাহলে প্রত্যেকটা সিস্টেমে একাধিক অর্গান জড়িত আছে, বাট প্রত্যেকটা অর্গান মিলে কি করতেছে? একটা নির্দিষ্ট কাজ করতেছে। ঠিক আছে, তাহলে আমাদের এই সিস্টেমগুলো কি দিয়ে তৈরি? অর্গান দিয়ে তৈরি। আর এই যে অর্গান, ঠিক আছে, এই প্রত্যেকটা অর্গান তৈরি হচ্ছে
কি দিয়ে? স্ট্রাকচার টিস্যু দিয়ে। টিস্যু কি দিয়ে তৈরি হচ্ছে? টিস্যু দিয়ে টিস্যু দিয়ে। তার মানে আমরা একেবারে কি অর্গানগুলোকে ভেঙে ফেলছি, যে কিডনি একটা অর্গান, লিভার একটা অর্গান, এই প্রত্যেকটা অর্গান কি টিস্যু দিয়ে তৈরি। কি দিয়ে তৈরি? টিস্যু টিস্যু দিয়ে তৈরি। আর এই টিস্যুগুলা কি দিয়ে তৈরি? টিস্যু দিয়ে সেল দিয়ে তৈরি, কোষ। ঠিক আছে, এই টিস্যুগুলা কি দিয়ে তৈরি? কোষ দিয়ে তৈরি। ঠিক আছে, এখন কথা হচ্ছে আমরা কোষ হিসেবে কোথায় ছিলাম, টিস্যু হিসেবে কোথায় ছিলাম? চিন্তা করেন, আমাদের দেহের জন্য প্রথম যে কোষ, এই কোষটা তৈরি হয়েছে কোথায়? মাতৃগর্ভে, মাতৃগর্ভে। তাই না? মাতৃগর্ভে কি হয়েছে? আমাদের শরীরের প্রথম কোষ জাইগোট যেটাকে আমরা বলি। ঠিক আছে, এই কোষের অর্ধেক অংশ কি মার শরীরের অংশ, অর্ধেক অংশ কি বাবার শরীরের অংশ। দুইটা অংশ মিলে কি একটা শরীর তৈরি হয়েছে, এটার নাম কি? জাইগোট। এই একটা কোষ থেকেই কিন্তু 280 দিনের ব্যবধানে কি হয়েছে? সমস্ত একটা হিউম্যান বডি তৈরি হয়ে গেছে। তাহলে একটা কোষ দিয়ে কোষ প্রথমে টিস্যুতে কনভার্ট হয়, টিস্যু অর্গানে কনভার্ট হয়, অর্গান সিস্টেমে কনভার্ট হয়, সিস্টেম হিউম্যান বডিতে কনভার্ট হয়। তাহলে আমরা মাতৃগর্ভে ছিলাম কি একটা কোষ, কোষগুলো থেকে কি তৈরি হয়েছে? টিস্যু, টিস্যু দিয়ে কি তৈরি হয়েছে? অর্গান, অর্গান দিয়ে কি তৈরি হয়েছে? সিস্টেম, সিস্টেম দিয়ে কি তৈরি হয়েছে? হিউম্যান বডি। এখন কথা হচ্ছে কি সেলটা তৈরি হলো কি দিয়ে? সেলটা, কোষ, যেটা কোষটা তৈরি হলো কি দিয়ে? টিস্যু দিয়ে কি সেল তৈরি হয়? সেল দিয়ে টিস্যু তৈরি হয়। আমরা খালি কি ছোট অংশে গেছে, ছোট অংশে, কিন্তু বডিটা তো বড়। প্রথমে কি উল্টা হয়, ঘটনাটা কি হয়? সেল দিয়ে টিস্যু হয়, সেলের চেয়ে টিস্যু বড়, টিস্যুর চেয়ে অর্গান বড়। ঠিক আছে, অর্গানের চেয়ে সিস্টেম বড়, সিস্টেমের থেকে টোটাল সিস্টেম মিলেই তো হিউম্যান বডি, তাই না? এখন বুঝেন, এই সেলটা তৈরি হয়েছে কি দিয়ে? প্রথম সেল তৈরি হয়েছে দুইটা অংশ দিয়ে, অর্ধ সেল দিয়ে। কিরকম? একটা হচ্ছে শুক্রাণু, তাই না? শুক্রাণু, আরেকটা হচ্ছে কি? ডিম্বাণু। তাহলে আমাদের জীবনের প্রথম সেলটা তৈরি হয়েছে কি দিয়ে? শুক্রাণু এবং ডিম্বাণু দ্বারা। শুক্রাণুতে কি থাকে? আমাদের বাবার শরীরের অর্ধেক বৈশিষ্ট্য থাকে। ডিম্বাণুতে কি থাকে? মায়ের শরীরের অর্ধেক বৈশিষ্ট্য থাকে। এখন কথা হচ্ছে শুক্রাণু এবং ডিম্বাণু তৈরি হয় কিভাবে? আচ্ছা, আমরা একটু আবার পেছন থেকে আসি আবারও। আমরা ঘুরে ঘুরে কি মূল জায়গাতে যাবো আজকে। কি ছিল? সেল, তাই না? সেল দিয়ে কি হলো? টিস্যু, টিস্যু দিয়ে কি হলো? অর্গান দিয়ে কি হলো? সিস্টেম দিয়ে কি হলো? হিউম্যান বডি বা অর্গানিজম। এইটুকু তো আমরা ক্লিয়ার আছি এখন, তাই না? যদি এইটুকু আমরা ক্লিয়ার থাকি, তাহলে সেলটা কি দিয়ে তৈরি হচ্ছে? ডিম্বাণু, তাই না? ওভাম বা ডিম্বাণু। আর এটা কি? স্পার্ম, শুক্রাণু। স্যার, অন্ডকোষ আর শুক্রাণু কিন্তু আলাদা। অন্ডকোষ মানে কি? টেস্টিস, যেখান থেকে শুক্রাণু তৈরি হয়। ঠিক আছে, তাহলে শুক্রাণু মানে কি? স্পার্ম, বীজ, যেটা দিয়ে কি বংশ ডেভেলপমেন্ট করে। ঠিক আছে, তাহলে দেখেন শুক্রাণু এবং ডিম্বাণু এই দুইটার মিলনের ফলে কি তৈরি হচ্ছে? সেল তৈরি হচ্ছে। সেল থেকে টিস্যু, অর্গান, সিস্টেম, হিউম্যান বডি তৈরি হচ্ছে। এখন কথা হচ্ছে, আমি যদি স্পার্ম দেখি, স্পার্ম তৈরি হচ্ছে কোথা থেকে? স্পার্ম তৈরি হচ্ছে টেস্টিস থেকে, তাই না? স্পার্ম তৈরি হয় কোথায়? টেস্টিস। ওভাম তৈরি হয় কোথায়? ওভারি। ওভারি মানে কি? ডিম্বাশয়। ডিম্বাশয় থেকে ওভাম তৈরি হয়। টেস্টিস থেকে কি? বা অন্ডকোষ থেকে কি? শুক্রাণু তৈরি হয়। তাহলে টেস্টিস থেকে শুক্রাণু কিভাবে তৈরি হয়? ঠিক আছে, আমরা যদি শুক্রাণুকে ভাঙি, যে শুক্রাণুর ভিতরে কি আছে, শুক্রাণুর ভিতরে কি আছে, এটা যদি আমরা ভাঙি, তাহলে দেখব শুক্রাণুর ভিতরে কার্বোহাইড্রেট আছে, ফ্যাট আছে, প্রোটিনের কিছু অংশ আছে। ঠিক আছে, তাহলে দেখেন আমরা যদি এটাকে ভাঙি, মূলত আমরা পাবো কি? কার্বোহাইড্রেট মানে কি? শর্করা, ফ্রুক্টোজ আছে, বিভিন্ন শর্করা উপাদান আছে, বিভিন্ন ফ্যাটের উপাদান আছে, বিভিন্ন প্রোটিনের উপাদান আছে। তাহলে দেখেন টেস্টিস থেকে যে স্পার্ম তৈরি হচ্ছে, সেই স্পার্মের উপাদানগুলো কি কি? শর্করা, স্নেহ। ঠিক আছে, শর্করা, স্নেহ আর কি? আমিষ। ঠিক আছে, আমিষ। এটা দিয়ে কি তৈরি হচ্ছে? শুক্রাণু তৈরি হচ্ছে। একই বিষয়, একই জিনিস দিয়ে কি তৈরি হচ্ছে? ডিম্বাণু তৈরি হচ্ছে।
ক্লিয়ার? ওভারি থেকে কি তৈরি হচ্ছে? ডিম্বাণু। তাহলে ডিম্বাণুর উপাদানগুলো কি? এগুলা এখন এই জিনিসগুলো আমরা কোথা থেকে পাই? শর্করা, স্নেহ, আমিষ, এগুলো আমরা কোথা থেকে পাই? শুক্রাণু থেকে পাই না, এগুলো আমরা পাই খাদ্য থেকে। ঠিক আছে, আমরা এগুলো কই থেকে পাই? খাদ্য থেকে। আমরা যে খাবারটা খাচ্ছি, এই খাবারের উৎকৃষ্ট উপাদান দিয়ে টেস্টিস তৈরি করতেছে স্পার্ম। তারপর আমরা যে খাবারটা খাচ্ছি, সেই খাবারের উৎকৃষ্ট উপাদান দিয়ে কি তৈরি হচ্ছে? স্পার্ম তৈরি হচ্ছে, শুক্রাণু তৈরি হচ্ছে। ঠিক আছে, এখন কথা হচ্ছে এই খাবারগুলো আমরা কোথা থেকে পাচ্ছি? উদ্ভিদ থেকে, তাই না? প্রাণী থেকে। প্রাণী আবার খাবার কোথা থেকে পায়? উদ্ভিদ থেকে। উদ্ভিদ এই খাবারগুলো জোগাড় করে কোথায়? মাটি থেকে। উদ্ভিদ এই খাবারগুলো জোগাড় করে কোথা থেকে? মাটি থেকে। ঠিক আছে, এখন বিষয়টা বুঝেন যে আমরা যে মাটি থেকে তৈরি, তার প্রমাণটা কিভাবে হচ্ছে। ঠিক আছে, আপনি মাটি থেকে কিভাবে তৈরি দেখেন। আপনার শরীরের যে বিভিন্ন উপাদান, এই উপাদানগুলো সারা পৃথিবীতে ছড়ায় আছে। কোথায় আছে একমাত্র স্রষ্টা ছাড়া কেউ জানে না। এই প্রত্যেকটা উপাদান আপনার বাবার শরীরে ঢুকাই দিচ্ছে খাবার মাধ্যমে। ঠিক আছে, আপনি যখন তৈরি হবেন, আপনার ভাই বোন এরকম কোটি কোটি আছে। আপনি চিন্তা করেন, একজন পুরুষ যখন একবার সিমেন ইনজেকশন করে, 1 ml সিমেন, কত? 1 ml সিমেন মানে কি? বীর্য। ঠিক আছে, 1 ml সিমেনের ভিতরে 100 থেকে 150 কোটি স্পার্ম থাকে। কত? 100 থেকে 150 কোটি। একটা দুইটা না। তাহলে 100 থেকে 150 কোটি স্পার্ম থাকে কোথায়? 1 ml সিমেনে। এই প্রত্যেকটা স্পার্মের পক্ষেই কিন্তু কি পরবর্তী জেনারেশন আসা সম্ভব। এই 100 থেকে 150 কোটির ভিতরে একজন ছিলেন আপনি। ঠিক আছে, এবং এদের থেকে আপনি একটু বেশি পটেনশিয়াল কিভাবে ছিলেন? সবাই একসাথে রিলিজ হয়। রিলিজ হওয়ার পর সবাই একটা দৌড়ের মানে কি একটা কি দৌড় প্রতিযোগিতা অংশগ্রহণ করে। এই দৌড় প্রতিযোগিতা কোথায়? মায়ের শরীরে ডিম্বাণু যে পর্যন্ত আছে সেই পর্যন্ত রাস্তা। ঠিক আছে, তাহলে ডিম্বাণু পর্যন্ত যেতে পারছেন আপনি। ঠিক আছে, ওই আপনার যে সবগুলা কিন্তু আপনার ভাই বোন ছিল, কেউ আপনার ভাই, কেউ আপনার বোন। ঠিক আছে, বাট আপনি যখন রিলিজ হয়েছেন, আপনার উদ্দেশ্যই কিন্তু পৃথিবীতে আসা ছিল। এখন এই ভিতরে 100 কোটি থেকে 150 কোটির ভিতরে কে পৃথিবীতে আসবে এটা কিন্তু কেউ জানে না। কোনো বিজ্ঞানী এটা কখনো সিলেক্টও করে দিতে পারবে না। ঠিক আছে, একমাত্র আল্লাহ তাআলাই জানে যে কে পৃথিবীতে কি আসবে। ঠিক আছে, তাহলে পৃথিবীতে আপনি আসলেন বিজয়ী হয়ে। বুঝেন আমরা কেন এই কথাটা বলতেছি? পৃথিবীতে আপনি আসলেন বিজয়ী হয়ে, এবং আপনার পৃথিবীতে আসার দৌড়টা চিন্তা করেন কতজনের সাথে দৌড়াইছেন। 100 থেকে 150 কোটি মানুষের সাথে কি ভাই বোনের সাথে দৌড় প্রতিযোগিতায় ফার্স্ট হয়ে পৃথিবীতে আসছেন। যদি সেকেন্ড হইতেন তাহলে কিন্তু আপনি আসতেন না। আপনার বদলে আপনার কোনো ভাই আসতো অথবা কোনো বোন আসতো, আপনার পৃথিবীতে আসা হতো না। ঠিক আছে, এখন কথা হচ্ছে যখন আপনি এই দৌড়টা দিয়েছেন তখন আপনার শরীরে কি ছিল জানেন? একটা লেজ ছিল শুধু। ঠিক আছে, একটা লেজ ছাড়া আপনার গায়ে কিছুই ছিল না। আপনার কোনো মা ছিল না, বাবা ছিল না, ভাই ছিল না, বোন ছিল না, সমাজ ছিল না, রাষ্ট্র ছিল না, সাহায্য করার মতো কেউ ছিল না। সবাই আপনার প্রতিযোগী এখানে। পড়ালেখা ছিল না, হাত পা তো নাই, পড়ালেখাও ছিল না, জ্ঞান গরিমাও ছিল না, কিচ্ছু ছিল না আপনার। এরপরে আপনি শুধু একটা লেজ দিয়ে দৌড়ায় কি 100 থেকে 150 কোটি মানুষের বিরুদ্ধে যুদ্ধ করে জিতে আসছেন। পৃথিবীতে আসার পরে পৃথিবীর পরিবেশে পরে আপনার কি হয়েছে দেখেন। এখানে আপনার হাত হয়েছে, পা হয়েছে, মা হয়েছে, বাবা হয়েছে, ভাই হয়েছে, ভাই বোন হয়েছে, সমাজ হয়েছে। আপনাকে হেল্প করার জন্য আপনি চাইলে হাজার হাজার লোক আছে। এরপরে আপনি একটা কথা বারবারই বলেন যে আমাকে দিয়ে কিচ্ছু হবে না। বুঝেন আপনি কত বেশি ডিমোটিভেট যে আপনি জন্মাইছেনই বিজয়ী হয়ে, অথচ পৃথিবীতে আসার পর আপনার মনে হচ্ছে কি পৃথিবীর পরিবেশ দেখে যে আপনাকে দিয়ে কি কিচ্ছু হবে না। আপনার সামনে যে দুইজন লোক আসে আপনার ভয়ে অস্থির, অথচ কি আসার সময় ঠিকই কিন্তু কি 100 থেকে 150 কোটি পৃথিবীর জনসংখ্যা 7 ভাগের 1 ভাগ, এদের সাথে মারামারি করে আপনি কি পৃথিবীতে আসছেন। তাহলে আপনার পটেনশিয়ালিটিটা কত বেশি আপনি ওই সময় থেকে চিন্তা করেন। আপনি কিভাবে ডিমোটিভেট হন? এইখানে আসার পর আপনার হাত আছে, পা আছে, শিক্ষা আছে, বাবা আছে, মা আছে, সমাজ আছে, আপনাকে হেল্প করার মতো মানুষ আছে, আপনি কিছু না কিছু করতে পারবেনই। ঠিক আছে, বাট আপনাকে যে শিক্ষাটা দেওয়া হচ্ছে, ঠিক আছে, সেই শিক্ষার এগেইনস্টে আপনি বারবারই বলতেছেন যে কি আমাকে দিয়ে কিচ্ছু হবে না, আমি কিচ্ছু পারবো না।
আছে, কারণ আমরা আপনাকে কি করতে পারি নাই প্রপারলি, আমাদের ছেলে মেয়ে বা আপনারা যখন ছেলে মেয়ে ছিলেন, আমরা যখন ছেলে মেয়ে ছিলাম, তখন কি গড়ে উঠতে পারিনি প্রপারলি, কি গড়ে উঠতে পারি, ডিমোটিভেট হয়ে আসতেছি। ঠিক আছে, আর শিক্ষার আসল উদ্দেশ্যটা আমাদের বারবারই কি হচ্ছে, ব্যাহত হচ্ছে। আমরা উল্টা জিনিসই বারবার শিখতেছি, যেটা শেখা দরকার সেটার বাদ দিয়ে কি উল্টা জিনিসটাই কি বারবার শিখতেছি। আমরা বুঝতেছি কি স্কুল কলেজে আমাদের ছেলে মেয়েরে কেন পড়াচ্ছি, ছেলে মেয়ে একটা চাকরি করবে, ব্যবসা করবে, বারবারই এটা আমাদের টার্গেট হয়ে যাচ্ছে। আপনি কখনো আপনার ছেলে মেয়েকে মানুষ হওয়ার জন্য স্কুল কলেজে পাঠাচ্ছেনই না, শুধু পাঠাচ্ছেন ফার্স্ট হইতে হবে পরীক্ষায়। ঠিক আছে, ফার্স্ট না, কেন ফার্স্ট হইতে হবে? ভালো শেখার জন্য না, কিন্তু ফার্স্ট হইতে হবে, ফার্স্ট না হলে ভালো চাকরি পাবা না। ঠিক আছে, হ্যাঁ, টাকা ইনকামের জন্য। আমরা এই জিনিসটা বারবারই ভুলে যাই যে টাকা ইনকাম আপনার রিজিকে যতটুকু আছে, আপনার নসিবে যতটুকু আছে, এর বাইরে আপনি 1 টাকাও ইনকাম করতে পারবেন না। আপনার নসিবে যদি 2 কোটি টাকা ইনকাম করা থাকে, আপনি 2 কোটি টাকা হালাল হয়তো ইনকাম করতে পারবেন, হারাম হয়তো কি 2 কোটি টাকা ইনকাম করতে পারবেন, এর চেয়ে বেশি কিছু না। ঠিক আছে, আমরা তো তকদিরে বিশ্বাস করি, তাই না, যে আমাদের ভাগ্য কি লেখা আছে। ঠিক আছে, তকদিরে বিশ্বাস না করলে ঈমান থাকবে না, ঈমান থাকবে না। ঠিক আছে, তকদিরে যদি বিশ্বাস করি, তাহলে ছেলে মেয়েদের স্কুল কলেজে পাঠানো উচিত প্রপার শিক্ষার জন্য, ও যেন মানুষ হয়ে আসে। ও যদি মানুষ হয়ে না আসে, আপনার ছেলে ঠিকই ইঞ্জিনিয়ার হবে, আপনার ভাগ্য কিন্তু খুলবে না। কেন খুলবে না? এই ছেলে আপনার পরিচিত হবে না, সে প্রয়োজনে শ্বশুর শাশুড়ি বাপ্পা মারাই নিবে অবশ্যই। ঠিক আছে, ওর স্ট্যাটাসের সাথে আপনি যাবেন না তো, যখন আপনার চেয়ে বড় স্ট্যাটাসও চলে যাবে, তখন আপনাকে বাপ্পা পরিচয় দিতে লজ্জা লাগবে, কারণ আপনাকে তাকে ভালো শিক্ষায় শিক্ষিত করেন নাই তো। ঠিক আছে, তখন আপনাকে বলবে যে আমি চিনি না এই লোককে, বাবা কেন চাকর হবেন। ঠিক আছে, তার মানে কি ছেলে মেয়ে যাদেরকে শিক্ষার জন্য পাঠান, জাস্ট শিক্ষা দেয় এতটুকু, সে যেন মানুষ হয়। মানুষ হওয়া মানে কি? মানুষ হওয়া মানে কি? মানুষ হওয়া মানে তার 4জন জিনিসের প্রতি কি সর্বোচ্চ পর্যায়ে সম্মান থাকা উচিত। 4জন মানুষের প্রতি, মানে 4টা ব্যক্তির প্রতি, বা ব্যক্তি আমরা বলতেছি। 1 নম্বর কি, যে তাকে সৃষ্টি করছে, তার স্রষ্টা, যে তাকে সঠিক পথে নিয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমরা প্রত্যেক ধর্ম থেকে যদি বলি, প্রত্যেক ধর্মে কিছু কি আছে, একজন স্রষ্টা আছে, ওই স্রষ্টাকে পরিচয় করা দেওয়ার জন্য কি কিছু নবী আছে, রাসূল আছে, তাই না? তাহলে এটা ফার্স্ট প্রায়োরিটি, কারণ তাহলে তা না হলে কি হয়, নিমক হারামি হয়, তাই না? যে তাকে স্রষ্টা করছে তার প্রতি কি তার কোনো ইয়া নাই। এরপরে কি, এরপরে সবচেয়ে বড় জিনিস, বাপ মায়ের প্রতি সেজন্য কি সর্বোচ্চ কৃতজ্ঞতা দেখায়, তারপরে তার শিক্ষক শিক্ষিকা। এই 4জন ব্যক্তির প্রতি সে যদি কোনোভাবে নিমক হারামি করে, তার শিক্ষার কোনো দাম নাই। সে ছোট থেকে কি শিখবো? বড়কে সম্মান করা, ছোটকে স্নেহ করা, দেশকে ভালোবাসা, সুদ না খাওয়া, ঘুষ না খাওয়া, বিভিন্ন জিনিসপত্র যেগুলো আছে, মোরাল ইথিক্স ইসলাম ধর্ম বইয়ে আছে, দেখবেন বিভিন্ন ধর্মীয় বইয়ে কি এগুলো দেয়া আছে। এই জিনিসগুলো কখনো আমরা শিখতে বলি তাদের, কারণ কি আমি নিজে ঘুষ খাচ্ছি, নিজে সুদ খাচ্ছি, ওকে আমি কি বলবো, তাই না? এখন আমি যা করতেছি, যে ভেজাল কাজগুলো করতেছি, এটা দিয়ে যদি আমি আমার ছেলে মেয়েকে মানুষ করি, এই ছেলে মেয়ে এমনই হবে। ঠিক আছে, যে এরকমই হবে, যে খবর নিউজে আসে না, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রফেসরের বাবা মা বৃদ্ধাশ্রমে, আপনিও নিশ্চিত ভাবে তৈরি হন বৃদ্ধাশ্রমে যাওয়ার জন্য। আপনি আপনার ছেলে মেয়েকে ইঞ্জিনিয়ার বানাচ্ছেন, গুগলের মানে কর্মজীবী বানাচ্ছেন, এখানে বানাচ্ছেন, ওইখানে বানাচ্ছেন, মানুষ করে দিচ্ছেন না। এইটুকু মানুষ না করার কারণে এই যে সমস্ত প্রসেস বৃথা। আমরা বলতেছি হিউম্যান বডি, এটা তো হিউম্যান বডি হচ্ছে ঠিকই, কিন্তু হিউম্যান হচ্ছে না। কিন্তু মানুষের মানবিক গুণ থাকতে হবে। এই যে আপনারা এখানে পড়তেছেন, যদি আপনারা মানুষ না হয়ে এখান থেকে বের হয়ে যান, ঠিক আছে, তাহলে আপনার দ্বারা কি দুর্নীতি করা সম্ভব না? মেডিকেল সেক্টরের চেয়ে বড় দুর্নীতি আর কোথায় করা যায়? এখানে একটা পর্দার দামও লাখ টাকা হয়, তাই না? তারপর ওষুধপত্র, যে এমন একটা জিনিস যে মানুষ অসহায় হয়ে যায়, এই অসহায় মানুষকে আপনি আপনার ইচ্ছা মতো আঙুল দিয়ে ঘোরাতে পারবেন। ঠিক আছে, যে টেস্ট করতে বলবেন সেই টেস্টই করবে, যা করতে বলবেন তাই করবে। মানুষ একমাত্র কি সুস্থ থাকতে চায়। এই দুর্বল জায়গাটাতে আপনি চাইলে কি তার সার্ভিসও দিতে পারেন, সেবাও করতে পারেন, চাইলে কি করতে পারেন, তাকে নিয়ে একটা বিজনেস প্ল্যান তৈরি করে ফেলতে পারেন, যে প্রতিটা রুগী আমার বিজনেস। আবার হতে পারে কি প্রতিটা রুগীকে আপনি কি সার্ভিস দিচ্ছেন। আপনাকে এটা ভাবার কোনো কারণ নাই যে রোগ আপনি ভালো করেন, রোগ তো আল্লাহ ভালো করে, তাই না? কিন্তু আপনি রুগীর উসিলা হতে পারবেন কিনা, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। ঠিক আছে, আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, প্রাইমারি ভাবে সব রোগী আপনার কাছে আসবে। কেউ কি সাধারণ রোগ নিয়ে 500 টাকা 1000 টাকা ভিজিট দিয়ে বড় ডাক্তার দেখাতে যাবে না।
তাহলে প্রাথমিকভাবে আপনার কাছে আসবে। আপনার কাছে আসার পর আপনি দুইটা কাজ করতে পারেন। যদি রোগটা প্রাথমিক স্টেজে থাকে তাহলে তাকে চিকিৎসাতে সারাই তুলতে পারেন, অত বড় ঝামেলায় তাকে নাও পাঠাতে পারেন। 2 নাম্বার, যদি রোগটা আপনার সারানোর ভিতরে না থাকে সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, তাকে একটা ভালো পরামর্শ দিয়ে ভালো একটা ডাক্তারের কাছে কি করতে পারেন, রেফার করতে পারেন। ঠিক আছে, এইগুলো আপনার দায়িত্ব। বাট আপনি যদি 2 নাম্বার হন তাহলে আপনি কি করবেন, বিভিন্ন ফার্মাসিউটিক্যালস কোম্পানির সাথে, বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারের সাথে বিভিন্নভাবে চুক্তিতে আবদ্ধ হয়ে যাবেন যে মাসে এত মাসে এত মাসে এত, সব হিসাব নিকাশ। ঠিক আছে, চলতেছে যেটা রানিং তো এটাই। ঠিক আছে, অবশ্য আমাদের বিষয় না, কিন্তু আমরা আপনাকে বলতেছি কেন, আপনি এই কাজ করার আগে নিয়তটাকে ঠিক করে নেন যে আমি যাই করি কি, ঠিক আছে, আমার প্রত্যেকটা কাজ কিসের জন্য হওয়া উচিত, আল্লাহর জন্য। ঠিক আছে, প্রত্যেকটা কাজ হওয়া উচিত, ঠিক আছে, আমাদের স্রষ্টার সন্তুষ্টির জন্য, তাই না? যে পৃথিবীতে আমি কিন্তু অনেক দিন থাকবো না, কতদিন থাকবো, অল্প সময়, খুবই অল্প সময়। ঠিক আছে, এই অল্প সময়ের মধ্যে যদি আমি আমার লোকটাকে সংবরণ করতে না পারি, আমার মানে কি নিজের নফসটাকে যদি সংবরণ করতে না পারি, এটা কঠিন ব্যাপার হয়ে যাবে। পরীক্ষার ঠিক আছে? ফলে সেটাই তো বলতেছি, দুনিয়া পরীক্ষা। অনেকে বলে না পরীক্ষা কে আবিষ্কার করছে, বলে না? হ্যাঁ, অনেকের প্রশ্ন কিন্তু পরীক্ষা কে আবিষ্কার করছে, পরীক্ষা কে আবিষ্কার করছে, পরীক্ষা আপনার স্রষ্টা আবিষ্কার করছে। আপনাকে পরীক্ষার হলের ভিতরে ছেড়ে দিছে, আর হলের ভিতরে বসে আপনি বলতেছেন পরীক্ষা কে আবিষ্কার করছে। প্রথমে তো পরীক্ষা দিয়ে আসতেছি, ফার্স্ট না হলে কিভাবে আসতে? ওকে, তাহলে আমরা মাটি থেকে তৈরি একদম কনফার্ম, তাই না? জি জি জি। যে আমার উপাদানগুলো সারা পৃথিবীতে ছড়ায় আছে। তার মানে কি, আমি যদি সৌদি আরবের খেজুর খাই, আমার বাবা যদি সৌদি আরবের খেজুর খায়, তাহলে আমার কিছু উপাদান সৌদি আরবেও ছিল, ছিল। তাই না? জি জি। ওগুলোকে একত্রিত করে একটা স্পাম তৈরি করা হয়েছে। বিষয়টা অনেক কমপ্লিকেটেড। আচ্ছা, তাহলে স্ট্রাকচার অফ হিউম্যান বডিতে আপনি কি দিবেন দেখেন। প্রথমে আমরা যখন সেল ছিলাম, তাই না, সেল হওয়ার আগে আমরা কি ছিলাম, মলিকুল, মাটিতে ছিলাম, সরি খাবারে ছিলাম। মলিকুল মানে কি, অণু, অণু আকারে কোথায় ছিলাম, খাবারের মধ্যে। তারপরে কি অ্যাটম, অ্যাটম আকারে কোথায় ছিলাম, মাটির মধ্যে। ঠিক আছে, অ্যাটমগুলা খাবারের মধ্যে এসে অণু হয়েছে, অণুগুলা কি হয়েছে, সেলে পরিণত হয়েছে। সেলগুলা টিস্যু, টিস্যু অর্গান, অর্গান সিস্টেম, সিস্টেম থেকে হিউম্যান বডি। তাহলে টোটাল হিউম্যান বডিটা কতগুলা সিস্টেম দিয়ে তৈরি, ধরেন 10টা সিস্টেম দিয়ে কি তৈরি। আমরা যদি এই 10টা সিস্টেম পড়ি তাহলে কি হিউম্যান বডি, চুল, নখ কোনো কিছু আমাদের বাকি থাকবে না, সবগুলা চলে হয়ে যাবে। আপনি হিউম্যান বডি একবার মাথা থেকে শুরু করে পা পর্যন্ত পড়তে পারবেন না, কিন্তু হিউম্যান বডি তৈরি কি দিয়ে, সিস্টেম দিয়ে। তাহলে একটা করে সিস্টেম পড়বো মানে কি, হিউম্যান বডির একটা করে পার্ট আমাদের শেষ। এবং প্রত্যেকটা পার্টে বিভিন্ন ধরনের রোগ হয়। যদি পার্টগুলো আমরা না বুঝি, পার্টের ফাংশন আমরা না বুঝি, তাহলে রোগ বোঝা আমাদের জন্য বেশ কঠিন হয়ে যাবে। ঠিক আছে, তাহলে স্ট্রাকচার অফ হিউম্যান বডি আপনারা দিবেন কোথা থেকে, এখান থেকে। প্রথমে হবে কি, অ্যাটম, অ্যাটম আকারে কোথায় ছিলাম আমরা, মাটিতে। তারপরে কি মলিকুল, মলিকুল আকারে কোথায় ছিলাম, খাবারে। এরপরে সেল, সেল আকারে কোথায় ছিলাম, মাতৃগর্ভে। টিস্যু আকারে কোথায় ছিলাম, মাতৃগর্ভে। অর্গান আকারে কোথায় ছিলাম, মাতৃগর্ভে। সিস্টেম আকারে কোথায় ছিলাম, মাতৃগর্ভে। মাতৃগর্ভ থেকে 280 দিনের ব্যবধানে কি হয়েছে, পরিপূর্ণ মানব শিশু আকারে আমি পৃথিবীতে আসছি। হিউম্যান বডি। ঠিক আছে, তাহলে আমার সমস্ত ডেভেলপমেন্ট মায়ের গর্ভে হয়ে গেছে। মায়ের অবদান বাবা। ঠিক আছে, আমরা অনেক সময় চিন্তা করি না আমার ছেলেটা যদি মেধাবী হইতো, সবসময় কিন্তু চিন্তা করি যে আমাদের মেয়েটা যদি মেধাবী হইতো। কিন্তু মেধাবী হওয়ার জন্য কি করা দরকার এটা আমরা না করে শুধু আশা করি যে মেধাবী হইতো। আমার পরীক্ষায় ফার্স্ট, যদি আমি পরীক্ষায় যদি ফার্স্ট হইতাম, বাট ফার্স্ট হওয়ার জন্য যে পড়া দরকার এটা আমরা কি মেনটেন করতেছি না। দেখেন, একটা বাচ্চার ব্রেনের ম্যাচুরিটি বা ব্রেন সেলের ডেভেলপমেন্ট 95% হয়ে যায় মাতৃগর্ভে। ঠিক আছে, সে যখন মায়ের গর্ভে থাকে তখন 95% ডেভেলপমেন্ট হয়ে যায়, আর বাকি 5% ডেভেলপমেন্ট হয় জন্মের 3 মাসের মধ্যে। তার মানে কি, যখন একটা ছেলের ব্রেনের ম্যাচুরিটি 100% ডেভেলপ হচ্ছে, তখন সে আপনার কাছ থেকে একটা কিছুই খায় না, যা খাইছে মায়ের কাছ থেকে। বুঝছেন, পেটের মধ্যে যখন ছিল মায়ের কাছ থেকে খাইছে, যখন জন্মাইছে প্রথম 6 মাস শুধু কি মায়ের বুকের দুধই খাচ্ছে। তাহলে পুরাটাই কি মায়ের কাছ থেকে আছে। আপনি যদি মায়ের যত্ন না নেন, মাকে যদি সাইকোলজিক্যাল ফিজিক্যাল সাপোর্ট না দেন, তাহলে কখনোই আপনি একটা মেধাবী সন্তান আশা করতে পারেন না। ঠিক আছে, হ্যাঁ, আপনার স্ত্রী গর্ভবতী, ঠিক আছে, সে কাজ করতে পারতেছেন, আপনি কথা শোনাচ্ছেন, তাই না, আবার আশা করতেছেন যে কি আপনার ছেলেটা। তারপরে খাবার দাবারের বিষয়, এই সময় তার শরীরের খাবার কি, সেও খাচ্ছে, তার বাচ্চাও খাচ্ছে। তাকে যে এক্সট্রা খাবারটুকু দরকার আছে, আপনি চিন্তা করতেছেন সব খায় আগের মতো ঘুমায় যাচ্ছে, সে খাচ্ছে না খাচ্ছে এদিকে কি কারোর কোনো খেয়ালই নাই। এই জিনিসগুলো সচেতনতা কি আপনাদের দায়িত্ব। ঠিক আছে, ওকে।
তাহলে স্ট্রাকচার অফ হিউম্যান বডি আসলে পারবে না, অ্যাটম থেকে শুরু করে কি অর্গানিজম পর্যন্ত বা হিউম্যান বডি পর্যন্ত কি দিয়ে দিলে জি হয়ে যাবে। নেক্সট ওয়ান আসেন। নেক্সট ওয়ান হচ্ছে সিস্টেম, তাই না? দেখেন কতগুলো ইম্পর্টেন্ট সিস্টেম দিয়ে আমাদের বডিটা কি গঠিত। এখন আমরা কতগুলো সিস্টেমের নাম পড়বো, তার সাথে ওই সিস্টেমের মূল অর্গানটা কি কি এবং তাদের কাজ কি এটা বলবো। তাহলে এরকম করে গত দিনের মতো একটা ঘর বানায় ফেলেন, ঠিক আছে? এটা লিখবেন সিস্টেম, এটা লিখবেন অর্গান, এটা লিখবেন ফাংশন, ঠিক আছে? এখানে কি লিখবো? সিস্টেম, এখানে লিখবো অর্গান, এখানে লিখবো ফাংশন, ঠিক আছে? তিনটা ঘর বানিয়ে ফেলেন। ফাংশন হুম, ঠিক আছে? তাহলে আমরা গত ক্লাসে কি কিছু সিস্টেম অর্গান নিয়ে কথা বলছিলাম। আচ্ছা, গত ক্লাসে সিস্টেম পড়াই নাই, তাই না? সিস্টেম মডেল আচ্ছা দেখেন, এক নাম্বার আমরা প্রথমে সহজ সিস্টেমটা করি, ডাইজেস্টিভ ডাইজেস্টিভ সিস্টেম বা পরিপাক তন্ত্র। কি নাম? ডাইজেস্ট ডাইজেস্টিভ সিস্টেম বা পরিপাক তন্ত্র। ডাইজেস্টিভ সিস্টেম বা পরিপাক তন্ত্র। তাহলে কি এই যে মুখ থেকে শুরু করে পায়ুপথ পর্যন্ত যে সিস্টেমটা, এটাই কি ডাইজেস্টিভ সিস্টেম, ঠিক আছে? এই সিস্টেমের কাজ কি? সিম্পলি কি খাবার হজম করা, ঠিক আছে? খাবার গ্রহণ করা, হজম করা, আমরা দিব একটু পর। তাহলে ডাইজেস্টিভ সিস্টেমের মূল অর্গানগুলো কি কি? ডাইজেস্টিভ সিস্টেমের মূল অর্গান আছে কি মাউথ, তাই না? মাউথ একটা গুরুত্বপূর্ণ অর্গান। তারপর কি স্টোমাক, পাকস্থলী, তাই না? পাকস্থলী একটা গুরুত্বপূর্ণ অর্গান। স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন। এই যে দেখেন ডাইজেস্টিভ সিস্টেমের অর্গানগুলো কি, বইটা বের করেন, বইয়ের সেকেন্ড পেজে দেখেন, ঠিক আছে? এখানে যে অর্গানগুলো দেখতেছে, এই যে ইন্টেস্টাইন বলা আছে না, এই যে মোটা যেটা, এটার নাম হচ্ছে কি লার্জ ইন্টেস্টাইন। আর এই যে মাঝখানে যে নারী আর ভুঁড়ি বলি না, ঠিক আছে? নারীটা হচ্ছে কি স্মল ইন্টেস্টাইন আর ভুঁড়িটা হচ্ছে কি লার্জ ইন্টেস্টাইন, ঠিক আছে? তাহলে এই যে এখানে আমরা যেটা দেখতেছি এটা কি ডাইজেস্টিভ সিস্টেমের অর্গান। ওকে, এরপর দেখেন স্টোমাক, ডাইজেস্টিভ সিস্টেমের অর্গান। লিভার, ডাইজেস্টিভ সিস্টেম, পিত্তরস ছাড়া তো খাবার হজম হওয়া কঠিন, ফ্যাট জাতীয় খাবার, তাই না? তাহলে ডাইজেস্টিভ সিস্টেমের একটা অর্গান আমরা বলি, যদিও এটা হেপাটোবিলিয়ারি সিস্টেমের অর্গান, তারপর আমরা বলি কি ডাইজেস্টিভ সিস্টেমের একটা অর্গান হচ্ছে লিভার। তাহলে এই তিনটা হচ্ছে কি ডাইজেস্টিভ সিস্টেমের অর্গান। নিচে আরো আছে না, এই যে দেখেন ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, ঠিক আছে? তাহলে লার্জ ইন্টেস্টাইন কোথায়? কিসের? স্টোমাক। তাহলে লার্জ ইন্টেস্টাইন, স্টোমাক এগুলো কিসের? এই যে স্মল ইন্টেস্টাইন, নারী আর ভুঁড়ি এখানে কি দিছে? আলাদা করে দিছে। তাহলে স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, স্টোমাক, এগুলো কি ডাইজেস্টিভ ট্র্যাকের অর্গান। এদের কাজ কি? কাজ লেখেন, হ্যাঁ কাজ লেখেন, কাজ লেখেন খাদ্য গ্রহণ, ঠিক আছে? খাদ্য গ্রহণ, হজম, ঠিক আছে? খাদ্যকে গ্রহণ করে, তাই না? খাদ্যকে হজম করে। তারপরে লেখেন হজমকৃত খাদ্য রক্তে প্রেরণ। হজমকৃত খাদ্য
দো রক্তে প্রেরণ, রক্তে শোষণ। হজমকৃত খাদ্য রক্তে শোষিত হয় এখান থেকে। আরেকটা হচ্ছে হজম না হওয়া খাদ্যকে, প্রথমে দেখেন খাদ্য হজম, সরি খাদ্য গ্রহণ, খাদ্য গ্রহণ, হ্যাঁ। তারপরে কি খাদ্য হজম, খাদ্য হজম, তাই না? খাদ্য গ্রহণ, খাদ্য হজম। হজম হজমের পরে কি কিছু খাদ্য হজম হয়, কিছু খাদ্য হজম হয় না। হয় না, যে খাদ্যটা হজম হয় সেটাকে রক্তে পাঠায়, রক্তে পড়ে, তাহলে হজমকৃত খাদ্য রক্তে শোষণ, রক্তে রক্তে এখান থেকে শোষিত করে দেয়। হ্যাঁ। আরেকটা হচ্ছে কিছু খাদ্য হজম হয় না, তাহলে লেখেন হজম না হওয়া খাদ্যকে মলের মাধ্যমে দেহ থেকে বের করে দেওয়া। হজম না হওয়া খাদ্যকে মলের মাধ্যমে দেহ থেকে বের করে দেওয়া। হজম না হওয়া খাদ্য কণিকাকে মলের মাধ্যমে দেহ থেকে মলের মাধ্যমে বের করে। তাহলে ডাইজেস্টিভ সিস্টেমের কাজটা আমরা ক্লিয়ার না? খাদ্যটাকে সে গ্রহণ করবে, খাদ্যটাকে সে হজম করবে। হজম করবে। হজম যে অংশটা হবে, হজম হওয়া মানে কি জানেন? আমরা ডাইজেস্টিভ সিস্টেমে পড়াবো, যে অংশটা হজম হবে সেটা কোথায় পাঠায় দেবে? রক্তে রক্তের পাঠায় মধ্যে দেবে। পাঠায় দেবে। আর যে অংশটা হজম হবে না মলের মাধ্যমে। পাঠায় দেবে, বের করে দেবে। ঠিক আছে? 2 নম্বরটা লেখেন। এক নম্বরটা লিখে কি দাগ দিয়ে ক্লোজ করে দেন, হ্যাঁ এভাবে কি দাগ দিয়ে ক্লোজ করে দেন। আচ্ছা একদম পেজ নাম্বার 5 এ আসেন, এখানে কি সিস্টেমগুলো দেওয়া আছে। ঠিক আছে, আজকে যা পড়াচ্ছি পেজ নাম্বার 5 থেকে সব। ঠিক আছে, টিস্যু, সেল, অর্গান, হ্যাঁ সিস্টেম, সিস্টেম। অর্গান।